তোমাদের সকলের আবদারে অবশেষে আমি আনতে পারলাম কল্যাণ ইউনিভার্সিটির 4th সেমিস্টারের বাংলা এসএসসি পেপারের 2024 সালের সাজেশান। অনেক কমেন্ট আমি পেয়েছি যে এই পেপারের সাজেশানটা দেওয়া নিয়ে, তো আমি একটুখানি প্রস্তুতি নিচ্ছিলাম যে যাতে তোমরা একটা অ্যাকিউরেট সাজেশান পাও, যেটা তোমাদের সত্যি সত্যি কাজে লাগবে। কারণ যে কোনো প্রশ্ন আমি দিয়ে দিলাম সাজেশানে, তেমনটা তো করা যায় না। তো যাই হোক, আমি অনেক বাছাই করে প্রশ্ন রেখেছি। আশা করছি তোমাদের গত সেমিস্টারগুলোর মতোই এই সেমিস্টারেও এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে। তাছাড়াও নিশ্চয়ই সবাই এতদিনে অনেকটা প্রস্তুতি নিয়ে ফেলেছো। সিলেবাস তো আমি দিয়েছি ভিডিওতে, সেটাও সবাই দেখে নিও। যারা এখনও দেখোনি অবশ্যই দেখে নিও। আর তার সঙ্গেই বলে রাখি যে 4th সেমিস্টারের প্লেলিস্টে কিন্তু প্রচুর ভিডিও আমি আপলোড করেছি বাংলা বিষয়ের উপরে। সেগুলো কিন্তু তোমরা দেখে নিও, আশা করি তোমাদের কাজে লাগবে। আর কতটা উপকৃত হচ্ছ সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কথা না বাড়িয়ে চলো দেখে নেওয়া যাক 4th সেমিস্টার বাংলা এসএসসি সাজেশন 2024 কল্যাণ ইউনিভার্সিটি। প্রতিবেদন ও বিজ্ঞাপন রচনা, সংবাদ বিষয়ক প্রবন্ধ রচনা, সঞ্চালনা ও সংবাদ পাঠ। প্রথমেই রয়েছে প্রতিবেদন রচনা। তোমরা ছোট থেকে প্রতিবেদন লিখতে এতদিনে অভ্যস্ত হয়ে গেছো, জানো কিভাবে লিখতে হয়। কম বেশি পেপার সকলেই পড়ো, আজকাল অনলাইন পেপারও পাওয়া যায়, সেটাও অনেকে পড়ে থাকো। তো আমি বলবো যে প্রতিবেদন রচনা করার জন্য কিন্তু অন্তত এই 4th সেমিস্টার এসএসসি পরীক্ষা দেওয়ার আগে কমপক্ষে 2 দিন থেকে 5 দিন তুমি একটা বাংলা পেপার হাতে নিয়ে অন্তত 5টা বা যত বেশি সংখ্যক খবর তুমি কিন্তু পড়ো। বাড়িতে মন দিয়ে খবর পড়ো, কিভাবে খবর লেখা হচ্ছে তার একটা ধরন আন্দাজ করার জন্য। তো দেখে নাও প্রশ্নগুলো। প্রতিবেদন কাকে বলে, অর্থাৎ সংজ্ঞা। প্রতিবেদন কত প্রকার ও কী কী? প্রতিবেদন লেখার নিয়ম বা পদ্ধতিগুলি আলোচনা করো। কোনো নির্দিষ্ট বিষয়ের উপর প্রতিবেদন রচনা করো। এবারে বলে দেবে যে কোনো একটা টপিক তোমায় তুলে দেবে, তার উপর প্রতিবেদন রচনা করতে বলবে। কিভাবে লিখতে হয় সেই জন্য আমি বললাম পেপারটা একবার তোমরা পড়ো। কমপক্ষে 5টা খবর তোমরা মন দিয়ে পড়লে কিন্তু বুঝে যাবে কিভাবে লিখতে হয়। এবার কি বিষয়ের উপর তোমার এই টপিকটা আসতে পারে সেটা দেখো, আমি ব্র্যাকেট করে পাশে দিয়ে দিয়েছি। যেমন দ্রব্যমূল্য বৃদ্ধি, বিশিষ্ট ব্যক্তিবর্গের মৃত্যু, যেমন ধরো লতা মঙ্গেশকরের মৃত্যু, এরকম যেমন বুদ্ধদেব বসু কদিন আগে মারা গেছেন। তো এইরকম কোনো বিশিষ্ট ব্যক্তির মৃত্যু। শিক্ষা প্রতিষ্ঠানে কোনো অনুষ্ঠান, যেমন বার্ষিক অনুষ্ঠান হয়, স্পোর্টস হয়, এই ধরনের। বইমেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সমাজসেবামূলক অনুষ্ঠান, যেমন রক্তদান শিবির। গ্রন্থাগার উদ্বোধন, পরিবেশ সচেতনতামূলক অনুষ্ঠান, যেমন জল অপচয় বন্ধ করা বা হতে পারে প্লাস্টিক দূষণ রোধ করা, এই জাতীয়। প্রাকৃতিক বিপর্যয়। এরপর রয়েছে বিজ্ঞাপন রচনা। বিজ্ঞাপন কি, বিজ্ঞাপন কত প্রকার ও কী কী? বিজ্ঞাপন রচনার নিয়ম বা পদ্ধতিগুলি আলোচনা করো। একটি সার্থক বিজ্ঞাপনের বৈশিষ্ট্য লেখো। বর্তমান যুগে বিজ্ঞাপনের গুরুত্ব বা প্রয়োজনীয়তা কতখানি সে বিষয়ে আলোকপাত করো। বিজ্ঞাপনের সুবিধা ও অসুবিধা লেখো। বিজ্ঞাপনের গঠন সম্পর্কে আলোচনা করো। গঠন বলতে তোমরা যখন কোনো বিজ্ঞাপন দেখবে, অর্থাৎ এটা কিন্তু টিভির বিজ্ঞাপন আমি বলছি না, সংবাদপত্রে দেখবে, নিউজ পেপারে যে বিজ্ঞাপন থাকে, প্রথম পাতা থেকে শেষ পাতা প্রত্যেকটি পাতাতেই কম বেশি বিজ্ঞাপন দেওয়া থাকে। একটা বক্স করে কিংবা একটা গোলের মধ্যে কিংবা গোটা পাতা জুড়ে বা হাফ পাতা জুড়ে বিভিন্ন রকমের বিজ্ঞাপন দেওয়া থাকে। বা অনেক সময় কোনো খাবারের সেই ঠোঙার যে কাগজ সেখানেও দেখতে পাবে বিভিন্ন জায়গায়, বা পোস্টার, ব্যানার, যে হোর্ডিং, সেখানেও দেখতে পাবে বিজ্ঞাপন। তো বিজ্ঞাপনে কী কী অংশ থাকে, যেমন একটা শিরোনাম থাকে, একটা লোগো থাকে, একটা ট্যাগলাইন থাকে, এই ধরনের। তো গঠনটা কীরকম হবে সেটা। তো এরপর হচ্ছে কোনো নির্দিষ্ট বিষয়ের উপর বিজ্ঞাপন রচনা করো। যেমন ধরো শিক্ষা প্রতিষ্ঠান, হয়তো কেউ বললো যে আমি একটি প্রি স্কুল খুলছি, সেই নিয়ে একটা বিজ্ঞাপন লিখতে দিল তোমায়। কম্পিউটার সেন্টার, সরকারি চাকরির কোচিং সেন্টার, বই মেলা, গ্রন্থাগার, কোনো লাইব্রেরি হচ্ছে, সাধারণ লাইব্রেরি খুলছে এই অঞ্চলে, সেই নিয়ে। শিক্ষক বা কোনো অস্থায়ী বা স্থায়ী কাজের নিয়োগ সংক্রান্ত হতে পারে। বই প্রকাশনা সংস্থা, ধরো কোনো বই পাবলিশ হচ্ছে, সেই নিয়ে বিজ্ঞাপন দেওয়া হলো যে এই বইগুলো এবার বইমেলায় বেরোবে, এরকম। সমাজসেবামূলক অনুষ্ঠান, যেমন রক্তদান শিবির এত তারিখে এই অঞ্চলে এই জায়গায় হবে, যারা রক্ত দিতে ইচ্ছুক তারা যোগাযোগ করবেন, এই রকম ধরনের যে বিজ্ঞাপনগুলো হয়। এরপর রয়েছে সাহিত্য বিষয়ক প্রবন্ধ রচনা। এটা সম্পর্কেও তোমরা অনেকেই জানো, ক্লাস 12-এ তোমাদের প্রবন্ধ লিখতে হয়েছে, তাছাড়াও 10-এও লিখতে হয়েছে। সাহিত্য বিষয়ক এটা উল্লেখ করে দিয়েছে, বাংলা সাহিত্য বিষয়ক। এবার বাংলা সাহিত্যে কী কী ধরন হতে পারে? কবিতা, গল্প, নাটক, উপন্যাস, প্রবন্ধ, এগুলোই। তো তোমার প্রিয় কবি
এরকম বলতে পারে যে তোমার প্রিয় কবিকে নিয়ে একটি প্রবন্ধ রচনা করো। এবার তোমার রবীন্দ্রনাথও প্রিয় হতে পারে, জয় গোস্বামীও প্রিয় হতে পারে, বা যে কেউ হতে পারে, তার সম্পর্কে তোমাকে লিখতে হবে। তোমার প্রিয় ঔপন্যাসিক, তোমার প্রিয় ছোট গল্পকার, রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প, এরকমভাবে কিন্তু কোনো একজন কবি বা সাহিত্যিকের নামও উল্লেখ করে দিতে পারে। সুতরাং কম বেশি সাহিত্যিকদের সম্পর্কে জেনে রাখা তোমার প্রয়োজন। রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস, রবীন্দ্র নাটক, রবীন্দ্রনাথের রূপক সাংকেতিক নাটক, নজরুল ইসলামের কবিতা, জীবনানন্দ দাশের কবিতা, মধুসূদন দত্তের কবিতা, মধুসূদন দত্তের নাটক, বাংলা কাব্য সাহিত্য, বাংলা কথা সাহিত্য, 19 শতকের বাংলা সাহিত্য, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস। এই জায়গায় আমি বলে রাখি, একেবারে শেষে আমি একটা টিপস দেবো, যেহেতু বলেছি এটা সাজেশান, সুতরাং সব তোমায় পড়তে হবে এরকম বিষয় নয়। কোনটা পড়বে, কোনটা বাদ দেবে, এই সাজেশানের মধ্যে থেকেও কোনটা তুমি বাদ দিতে পারবে সেটা কিন্তু আমি ভিডিওর শেষে বলে দেবো। তো সুতরাং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস, বাংলা শিশু কিশোর সাহিত্য, বাংলা গোয়েন্দা সাহিত্য, বাংলা সাহিত্যের রূপরেখা, বাংলা সাহিত্যে নারী সাহিত্যিকদের অবস্থান। এরপর রয়েছে সঞ্চালনা। সঞ্চালনা কাকে বলে? মঞ্চ সঞ্চালনার জন্য যা যা পূর্ব প্রস্তুতি প্রয়োজন সে বিষয়ে আলোচনা করো। যেমন ধরো, যে সঞ্চালক হবে, তো যে অ্যাঙ্কারিং করবে, অর্থাৎ তাকে কিন্তু আগে থেকে জেনে রাখতে হবে যে এই অনুষ্ঠানে কটা নাচ হচ্ছে, কটা গান হচ্ছে, কটা আবৃত্তি হচ্ছে, কজন বক্তৃতা দেবেন, কে উদ্বোধন করবেন, এই সব কিন্তু আগে থেকে তাকে একটা লিস্ট বানিয়ে রাখতে হবে। এবং কখন কোন টাইমে কোনটা হবে, গানটা কতক্ষণের হবে, সমবেত সঙ্গীতটা কতক্ষণের হবে, এই বিষয়ে কিন্তু একটা ধারণা তাকে আগে থেকে নিয়ে রাখতে হয়। এরকম পুরো প্রস্তুতিটাই কিন্তু পূর্বে রাখতে হয়। তো সেই জন্য পূর্ব প্রস্তুতিটা এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। সুষ্ঠু অনুষ্ঠান পরিচালনায় সঞ্চালকের ভূমিকা সম্পর্কে লেখো। দেখো, একটা অনুষ্ঠান যদি পরপর হতে থাকে তাহলে কিন্তু সেটা একেবারেই ঠিক উৎসাহমূলক হবে না যদি না সঞ্চালক থাকেন। তিনি কি কাজ করেন? মাঝখানে একটা সেতু বন্ধনের কাজ করে দেন, যে এইমাত্র যে নাচটি হলো তোমরা সবাই হাততালি দিয়ে সে বাচ্চাটিকে উৎসাহ দাও। তারপর বলা হবে যে এই পরবর্তীতে ইনি গান করবেন। তো এইরকমভাবে যে বিভিন্ন রকম বাচনভঙ্গির মাধ্যমে, বিভিন্ন রকম ভাষা ব্যবহারের মাধ্যমে সঞ্চালক সামনের দর্শক শ্রোতাকে মুগ্ধ করে রাখে অনুষ্ঠানটা দেখার জন্য, এবং অনুষ্ঠানে আরও কিছুক্ষণ সেখানে থেকে যাওয়ার জন্য যে বারবার আহ্বান জানায়, বারবার তার কথার মাধ্যমে সেই অনুরোধটা পৌঁছে যায় দর্শকের কাছে। তো সেইটা কিন্তু সঞ্চালকের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। তো সেই ভূমিকা সম্পর্কে তোমায় লিখতে হবে। একজন দক্ষ ও দায়িত্বশীল সঞ্চালকের মধ্যে কোন কোন গুণাবলী থাকা প্রয়োজন বলে তুমি মনে করো? এবার আমি 3টে এখানে লিখে রেখেছি। এরকম অনেক হয় যে অবশ্যই অনেক গুণ না থাকলে একজন সঞ্চালক কিন্তু মঞ্চে উঠে একটা গোটা 4-5 ঘন্টার অনুষ্ঠানকে পরিচালনা করতে পারবেন না। তো সেই কারণে একটা অভিজ্ঞতা বলতে, তুমি ধরো কখনো কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে যাওইনি, অথচ তুমি খুব ভালো অ্যাঙ্কার, সেটা তুমি অন্যান্য অনুষ্ঠানের অ্যাঙ্কার, তো হঠাৎ তোমাকে একটা সাংস্কৃতিক মঞ্চে তুলে দেওয়া হলো, সেটা কিন্তু তুমি পারবে না। সুতরাং সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পর্কে তোমার একটা অভিজ্ঞতা থাকা প্রয়োজন। কিংবা ধরো তোমাকে একটা বইমেলা বা ধরো একটা রক্তদান শিবিরের কোনো অনুষ্ঠান, এরকম কোনো অনুষ্ঠানে তোমায় সঞ্চালনার দায়িত্ব দেওয়া হলো, তো তোমাকে আগে অনুষ্ঠানটা সম্পর্কে একটা ধারণা রাখতে হবে। তুমি নিশ্চয়ই রক্তদান শিবিরে দাঁড়িয়ে তুমি কোনো অন্য অনুষ্ঠানের কথা বা সেই সংক্রান্ত কোনো বিষয় বলতে পারবে না। তুমি বইমেলায় দাঁড়িয়ে তুমি বইমেলা সংক্রান্ত কথা বলবে, বই সংক্রান্ত কথা বলবে। তো তোমাকে অবশ্যই একটা ধারণা বা অভিজ্ঞতা রাখতে হবে। কণ্ঠস্বর, অবশ্যই কণ্ঠস্বর যদি কর্কশ হয় তাহলে কিন্তু সঞ্চালনা শুনতে কোনো মতেই ভালো লাগার কথা নয়। ভাষা দক্ষতা, অবশ্যই তোমাকে ভালো ভাষার ব্যবহার জানতে হবে। তোমার স্টক অফ ওয়ার্ড খুব ভালো থাকতে হবে, নইলে তুমি একটা মঞ্চে দাঁড়িয়ে সঞ্চালনা করতে পারবে না। তোমাকে বিভিন্ন কথা দিয়েই তো মানুষকে ভুলিয়ে রাখতে হবে, কথার মাধ্যমেই দর্শককে উৎসাহিত করে রাখতে হবে মঞ্চের সামনে আরও অনেকক্ষণ বসে থাকার জন্য। তো সে কারণে তোমার ভাষা দক্ষতাও থাকা প্রয়োজন। এরপর হচ্ছে সংবাদ পাঠ। একজন দক্ষ সংবাদ পাঠকের কোন কোন গুণাবলী থাকা প্রয়োজন? যেমন একটা বলছি বাচনভঙ্গি। অবশ্যই বাচনভঙ্গি না থাকলে কিন্তু সংবাদ শুনতে ভালো লাগবে না। তোমরা যে নিউজ চ্যানেলে সংবাদ শোনো সেখানে কিন্তু প্রত্যেকেরই দেখবে যে সংবাদ যারা পাঠ করছেন তাদের কণ্ঠস্বর অসাধারণ। এরপর রয়েছে সংবাদ পাঠের পূর্ব প্রস্তুতি সম্পর্কে লেখো। এখানেও কিন্তু বহু পূর্ব প্রস্তুতি থাকে, 24 ঘন্টা ধরে কাজ চলতে থাকে নিউজ অফিসে। তো সেই পূর্ব প্রস্তুতি সম্পর্কে একটা ধারণা নিয়ে তোমায় লিখতে হবে। স্থান কাল পাত্র ভেদে সংবাদ পাঠের বিভিন্ন ধরন সম্পর্কে আলোচনা করো, বেতার অথবা টেলিভিশন। এটা আমি দুটো অপশান এখানে বলেছি, যে
দেখো, যখন বেতার বা রেডিওতে সংবাদ পাঠ হবে সেটা একরকম হবে, কারণ আমি সংবাদ পাঠককে দেখতে পাচ্ছি না, শুধু শুনতে পাচ্ছি, সেখানে গলার ভয়েসটাই মেন। আর যখন আমি টেলিভিশনে সংবাদ শুনছি তখন তাকে দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, সুতরাং তার বাচনভঙ্গির সঙ্গে তার অঙ্গভঙ্গিও সেখানে রাখা প্রয়োজন কম বেশি। তার চোখের তাকানো, তার হাতের, এখন যদিও বিভিন্ন রকমভাবে সংবাদ পাঠ হয়, দাঁড়িয়ে, বসে, দৌড়ে, হেঁটে, মোটরসাইকেল চালাতে চালাতে, এরকমও দেখছি সংবাদ। আগে সেটা ছিল না। আগে টিভিতে সংবাদ মানেই একটা ডেস্কের সে বসবে এবং তার সামনে একটা ল্যাপটপ থাকবে, সে সোজা তাকিয়ে সংবাদ পাঠ করবে, এরকমটাই হয়। সংবাদ পাঠের নিয়ম বা পদ্ধতিগুলি লেখো, অর্থাৎ কীভাবে সে বলবে, কোনটার পর কোনটা বলবে, এই যে একটা তার তালিকা তৈরি। বর্তমান অনলাইনের যুগে সংবাদপত্রের পাশাপাশি সংবাদ পাঠ আজও কেন প্রাসঙ্গিক ও জনপ্রিয় সে বিষয়ে তোমার মতামত সবিস্তারে বর্ণনা করো। অর্থাৎ এই যে এত অনলাইন যে সমাজ মাধ্যমগুলো, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার, নানান জায়গায় আমরা সারাদিনের সংবাদ ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছি, এক্ষুনি কী ঘটলো এক্ষুনি জানতে পারছি। আবার তাছাড়াও সকালবেলা উঠেই আমরা একটা করে নিউজ পেপার একদম ভোরবেলা হাতে পেয়ে যাচ্ছি। এসবের পরেও কেন আমরা সংবাদ শুনছি, নিউজ চ্যানেল খুলে কেন শুনছি? এই যে প্রয়োজনীয়তাটা, এই যে আজকের যুগে দাঁড়িয়েও এটা এখনও প্রাসঙ্গিক, সংবাদপত্রের পাশাপাশি অনলাইন মাধ্যমের পাশাপাশি সংবাদ পাঠটাও যে প্রাসঙ্গিক এবং খুবই জনপ্রিয়, সে বিষয়টা তোমাকে লিখতে হবে। এবার বলি যে টিপসটা আমি ভিডিও শেষে দেবো বলেছিলাম, যে এই যে ধরো সাহিত্য বিষয়ক যে প্রবন্ধ রচনা, সেখানে কিন্তু সেকেন্ড সেমিস্টারে তোমরা সবই পড়ে এসছো। সেকেন্ড সেমিস্টারের একটুখানি যাদের কাছে নোটসপত্র রয়েছে তারা একটু সেই জায়গাগুলো বের করে দেখো, যে শরৎচন্দ্রের উপন্যাস, বাংলা কথা সাহিত্যর মানে হচ্ছে যেখানে ছোটো গল্প থাকবে, উপন্যাস সম্পর্কেও থাকবে। জীবনানন্দ দাশের কবিতা বা 11-12-এও তোমরা কিন্তু কম বেশি পড়েছো, বা যদি বাড়িতে ছোট ভাই বোন থাকে তাদের বইয়ে দেখবে যে অনেক সময় এই কবি উপন্যাসিক যারা রয়েছেন তাদের সম্পর্কে কিন্তু আলোচনা থাকে, কবি পরিচিতি থাকে, সেই জায়গাগুলো একটু দেখে নেবে। একটুখানি ধারণা রাখলেই কিন্তু তোমরা বানিয়ে লিখতে পারবে কম বেশি, যেহেতু এটা বাংলা সাহিত্য, একটু তো বানানোর দক্ষতা তোমায় রাখতেই হবে। আর যেটা বলছিলাম, যে এই যে এতগুলো টপিক তোমার রয়েছে, প্রতিবেদন, বিজ্ঞাপন, রচনা, প্রবন্ধ রচনা, সংবাদ পাঠ, সঞ্চালনা, এতগুলো টপিকের মধ্যে যদি তুমি খুবই সাজেশন ভিত্তিক পড়তে চাও, আমি বলবো যে কোনো একটা টপিক একদম অফ রাখতে পারো। অফ বলতে তুমি একটা টপিক সম্পর্কে যদি তোমার একেবারেই হাতে সময় কম থাকে, তুমি অন্য কাজে ব্যস্ত, তোমার কাছে পড়ার মতন বা এই মুহূর্তে খুব কম সময় তোমাকে পড়ে পরীক্ষাটা দিয়ে পাশ করতে হবে, এরকম যদি পরিস্থিতি হয়, তাহলে যে কোনো একটা টপিক তুমি সম্পূর্ণ বাদ দাও। আমি যে কটা টপিকের প্রশ্ন রাখলাম, যে টপিকটা তোমার কঠিন বলে মনে হচ্ছে সেটা পুরো বাদ রাখো, বাকি টপিকগুলো সব কটা প্রশ্ন রেডি করো। এইভাবে যদি প্রস্তুতি নেওয়া শুরু করো তাহলে কিন্তু আশা করি সাপ্লি পাওয়ার কোনো রকমই সম্ভাবনা থাকবে না। তো কতটা উপকৃত হচ্ছ তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আজকে এ পর্যন্তই।